আইরিশ কফি যতই ভালো লাগুক মাঠে আয়ারল্যান্ড বা নিউজিল্যান্ডকে কিঞ্চিত ছাড়ও দেবে না টাইগাররা। একদম সোজা কথা। ইমরুল কায়েস বললেন, আগ্রাসী আর আক্রমণাত্মক সব বাঘের দেখা মিলবে ট্রাই নেশন সিরিজে। টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল গা গরম করবে টাইগাররা। আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে টিম বাংলাদেশের খবর জানাচ্ছেন শামসুল আরেফিন। হাতুরু সিং এর হাতের কাছে দুই ক্যাপ্টেন পালা করে পরামর্শ করছেন, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সাকিব মাশরাফি দুজনেই শ্রোতা। কথায় আছে, মনোযোগী ছাত্রের ফল ভালো হয়। ফল ভালো হবার আশা নিয়েই বিলেতে এসেছে টাইগাররা সবার আগে। মঙ্গলবার অনুশীলনের শেষ দিন। বেলফাস্টের স্থানীয় দলের সাথে শেষ প্রস্তুতি ম্যাচ বুধবার। টাইগারদের ওপেনার ইমরুল বলছেন, বিরুদ্ধ কন্ডিশনের অনুশীলন কাজে দিবে মূল টুর্নামেন্টে। প্রায় অর্ধ মাসের অনুশীলনে কি শিখলেন ইমরুল কায়েসরা? আমার কাছে মনে হয় যে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা আসলে কন্ডিশনিং ক্যাম্প। এখানে আসলে এনভায়রনমেন্ট এবং ওয়েদার সবকিছুই মিলে আর কি সবাই ওইটা অ্যাডজাস্ট করেছে। এবং এখানকার উইকেটগুলো জানেন আমাদের সাবকন্টিনেন্টের উইকেটের মতো না, ডিফারেন্ট কন্ডিশন। সো এই কন্ডিশনটা সবাই অ্যাডজাস্ট করছে। পার্সোনালি আমিও খুব ভালো ফিল করছি ব্যাটিংয়ে। সো আমার মনে হয় যে এটা অবশ্যই পজিটিভ সাইড। ট্রাই নেশন সিরিজে আগ্রাসী ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ বলছেন ইমরুল। এর আগে আয়ারল্যান্ডকে বিট করেছে এবং নিউজিল্যান্ডকে বিট করেছে। তো এই টিমগুলো আমার জন্য আমার মনে হয় যে এদেরকে অবশ্যই বিট করা সম্ভব হবে। দলে এখনো কোনো ইনজুরি নেই, ক্রিকেটাররা আছে নাকি চাঙ্গা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। 14 সদস্যের দলের নতুন মুখ ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং। পাঞ্জাবে জন্ম নেওয়া এই অলরাউন্ডার খেলেছেন এ দলের ধারাবাহিক পারফরমেন্সের কারণে জাতীয় দলে জায়গা পেয়েছেন সিমি। কেবল গেল মাসেই আইরিশ নাগরিকত্ব পেয়েছেন এই নতুন মুখ। 14 সদস্যের টিমে বাকি সবাই পরিচিত মুখ। আছেন ডকরেল, জয়েস ও ব্রায়ানদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। স্বাগতিক দলের নেতৃত্ব দেবেন উইকেট কিপার ব্যাটসম্যান উইলিয়াম পটারফিল্ড। 12ই মে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড। মেসি এখন কোথায়? বার্সেলোনায় টিমের সাথে নাকি কাউকে কিছু না জানিয়ে ঘুরতে এসছে ইরানে? হামেদান শহরের মানুষ হঠাৎ আবিষ্কার করলো মেসিকে। অবস্থা এমনই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের গলদঘর্ম। ঘটনাটা কি? কাকে দেখা গেল ইরানের হামেদান শহরের রাস্তায়? চলুন দেখে নেওয়া যাক। মন হর হামেশা ধোকা খায়, চোখও ধোকা খায়, তবে তা কালে ভদ্র। তবে মাঝে মাঝে সেই ধোকা চরম বিস্ময়ের জন্ম দেয়। যাকে দেখছেন তাকে সামনে পেলে আপনি নিশ্চিত ছুটে যাবেন একটা সেলফি তুলতে বা একটা অটোগ্রাফ নিতে। বন্ধু বান্ধবদের সেই সেলফি দেখাবেন গর্ব করে। বিশ্ব ফুটবলের বিষয় মেসির সাথে সেলফি, চারটিখানি কথা, ধোকা ধোকা ধোকা। যাকে আপনি লায়নেল মেসি ভাবছেন সে তো মেসি না। মেসির মতোই দেখতে ইরানিয়ান ছাত্র রেজা পারাস্তেস। ইরানের রাস্তায় সে যখন হেঁটে যায় রীতিমতো ভিড় লেগে যায়। এমনকি হামেদান শহরে এমনই অবস্থা হয়েছিল, পুলিশও হিমশিম খেয়েছে অবস্থা সামাল দিতে। মানুষকে দোষ দিয়ে লাভ কি? গোলক ধাঁধায় পড়েছিল রেজার বাবাও। বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইরানের ম্যাচ চলছিল। শেষ মুহূর্তে মেসি গোল করলো। বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল ইরান। বাবা আমাকে ফোন করে বলল, তুই বাড়ি আসবি না, তোর গোলে ইরান হেরে গেছে। আমি বাড়ি ফিরতে পারিনি। দিনরাত সে মেসি জার্সি পরেই ঘুরে বেড়ায়, সবার সাথে সেলফি তোলে, বেশ ভালো সময় কাটে তার। শুনলে হাসবেন, রেজার আবদার। পৃথিবীর সেরা ফুটবলার মেসি। ও অনেক ব্যস্ত, ওর অনেক কাজ। আমি মেসির প্রতিনিধি হয়ে ওকে সাহায্য করতে চাই। পথে ঘাটে হঠাৎ মেসির সাথে দেখা হয়ে গেলে একটু নিশ্চিত হয়ে নেবেন আসল মেসি তো নাকি রেজা। বিসিবির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আম্পায়ারিং। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমনকি প্রিমিয়ার লিগ। অভিযোগে কাহিল আম্পায়াররা। ডিপিএল এর সময় মতো মাঠে যাননি আনিসুর রহমান। বিসিবির কারণ দর্শানোর নোটিশ পৌঁছে যাচ্ছে তার কাছে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন, এখন থেকে ক্যামেরার চোখে নজরবন্দি থাকবে তৃতীয় বিভাগ ক্রিকেটও। দেবচৌধুরীর রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের রিজার্ভ আম্পায়ার মনিরুজ্জামান টিঙ্কু ম্যাচ চালাচ্ছেন, কারণ সময় মতো মাঠে যাননি নির্ধারিত আম্পায়ার আনিসুর রহমান। 3 দিন আগের ছবি বিকেএসপিতে। নির্ধারিত সময়ের প্রায় 2.25 ঘন্টা পর মাঠে পৌঁছে দায়িত্ব বুঝে নিয়েছিলেন আনিসুর রহমান। দেশের লিস্ট এ ক্রিকেটে আইসিসি প্যানেল আম্পায়ারের এমন কাণ্ড। ঘটনার দিন সকালে 3 আম্পায়ার ঢাকা থেকে একসাথেই মাঠে যাবার কথা ছিল। মাসুদুর রহমান মুকুল এবং রিজার্ভ আম্পায়ার মনিরুজ্জামান টিঙ্কু ঠিক সময়ে উপস্থিত হলেও আনিসুর রহমান আসেননি। তাকে ফোন দেয়া হলেও রিসিভ করেননি। অবস্থা বেগতিক।
আম্পায়ার্স কমিটিকে সাথে সাথেই ঘটনা জানিয়েছিলেন ম্যাচ রেফারি। ম্যাচ শেষে আম্পায়ার্স কমিটিকে লিখিত বক্তব্য জানান ম্যাচ রেফারি। কেন বা কি হয়েছিল সেটা আনিসুর রহমানের কাছে জানতে চাওয়ার সুযোগ ছিল না, কারণ সাংবাদিকের সাথে আম্পায়ারের কথা বলা নিষেধ। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো অভিযোগ থাকা সত্ত্বেও ঘটনার 3 দিন পরও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের কাছে কোনো তথ্যই জানায়নি সংশ্লিষ্টরা। 71 টিভির কাছে ঘটনা শুনে রীতিমতো বিস্মিত শেখ সোহেল বেশ চটেছেন। না, এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। এটা আজকে আপনার কাছে আমি শুনলাম। এটাও খুব একটা কঠিন একটা ব্যাপার, এটা একটা অত্যন্ত অপরাধ। সে আম্পায়ার বলে যে এটা নিউ টাইমে আসবে না, এটা একটা সার তাকে আমরা আম্পায়ার কমিটির দিকে দেবো, এটাও ঠিক না। ডেফিনেটলি আমরা এরকম ভুলের জন্য আনিস ভাই কেন যায়নি এই কৈফিয়তটা আমাকে দিতে হবে। আগামী সপ্তাহে ঢাকায় আসছে আইসিসি আম্পায়ার্স বিভাগের কর্মকর্তারা। বাংলাদেশের আম্পায়ারদের নিয়ে চলবে ওয়ার্কশপ, শেখানো হবে নানা কিছু, কিন্তু কতটা কাজে দেবে সেটা বলা মুশকিল। দেবচৌধুরী, 71। বড় বড় আসর মানেই বাংলার অ্যাথলিটদের নিয়ম রক্ষার অংশগ্রহণ, ওদের অভিজ্ঞতার বেলুন বড় হয়, ক্রীড়া প্রেমীদের প্রত্যাশার বেলুন ফুটো হয়। ইসলামিক সলিডারিটি গেমসে এর ব্যতিক্রম হবে। 57টা মুসলিম দেশের অ্যাথলিটরা অংশ নিচ্ছে। গলায় চকচকে ধাতব পদক তোলা তো আর 4টি কথা না। যে দু একটা ইভেন্টের সম্ভাবনা আছে তার একটা ভারোত্তোলন আশা দেখাচ্ছেন এসএ গেমসের স্বর্ণকন্যা মাবিয়া। সাইফুল রূপকের রিপোর্ট। পুরনো সাফল্য অবশ্যই অনুপ্রেরণা দেয়, কিন্তু আমি যেই সাফল্যগুলি পেয়েছি তা নিয়ে আমি এখন ভাবছি না, কারণ ওগুলি তো পেয়েছি। এখন নতুন করে আমি তৈরি হয়েছি বা নতুন করে ট্রেনিং পেয়েছি, তো নিজেকে নতুন করে সাজাচ্ছি। একটা অর্জন কতদিন মনে থাকে? লাইমলাইটে থাকতে হলে বাগাতে হবে নতুন নতুন পদক। বর্তমান আর ভবিষ্যতে বিশ্বাসী মাবিয়া ছাড়িয়ে যেতে চান গেল এসএ গেমসের কীর্তি। চ্যালেঞ্জটা বড়, 57 দেশের অংশগ্রহণের ইসলামিক সলিডারিটি গেমস। আজারবাইজানের বাকু যাচ্ছেন বাংলার 2 নারী ভারোত্তোলক। মাবিয়া ভার তুলবেন 63 কেজি, আর সাউথ এশিয়ান গেমসে সিলভার জেতা ফুল্লপতি চাকমার ইভেন্ট 53 কেজি। আমার মনে হয় না আমার ট্রেনিং কোনো ঘাটতি আছে, আর এতগুলি দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বী তো থাকবেই, একটা না একজন তো স্ট্রং হবেই, তো ওইটা দিয়ে তো আর ভয় পেলে হবে না। আজ প্রস্তুতি নিয়েছি, ভালো কিছু করব। গত 7 তারিখে তুর্কিতে গেলাম, তুর্কি থেকে অনেক ভালো পারফরমেন্স হয়েছে, এখন আবার অবশ্যই ভালো হবে। টানা 4 মাসের ট্রেনিং ওদের দুজনকে দীক্ষা দিচ্ছেন লোকাল ওস্তাদ। গেল মাসে তুর্কমেনিস্তানে ম্যাচ প্র্যাকটিসটাও সেরে এসেছেন মাবিয়া আর ফুল্লপতি। বাকুতে কারা হতে পারে এদের শক্ত প্রতিপক্ষ? সলিডারিটি গেমসও অনেক স্ট্রং টিম, যেরকম ইজিপ্ট এরা ন্যাশনাল অলিম্পিকে মেডেল পায়, এবং কাজাকিস্তান, আরও অনেক দেশ আছে স্ট্রং দেশ। তো আমি আশা করছি ওদের সাথে ফাইট হবে এবং ভালো কিছু আমরা পেতে পারি। গেমস শুরু 12 মে, পরদিন ফুল্লপতির খেলা। 14 তারিখে ভার তুলবেন মাবিয়া। সাইফুল রূপক, 71, ঢাকা।